মুভিটি শুরু হয় 1996 থেকে, যেখানে মুম্বাইয়ের রয়ের কিছু এজেন্টের সাথে গৃহমন্ত্রীর মিটিং হচ্ছিল। আসলে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের হোস্টিং করবে, কিন্তু কিছু ইন্ডিয়ান এজেন্সি জানতে পারে যে এখানে গ্যাংস্টার দয়া এবং ইয়াতে কিছু বড় ধরনের গন্ডগোল করতে যাচ্ছে। তাই তাদের খোঁজে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায় একটি গ্রাম রত্নাগিরিতে পৌঁছে যায়। সেখানে ইন্সপেক্টর রাঘব এই গ্যাংস্টারদের বিষয়ে খোঁজ স্টার্ট করে। এখানে সে গ্যাংস্টারদের বিষয়ে তো কিছু জানতে পারে না, কিন্তু এখানকার জলদস্যুদের ব্যাপারে জানতে পেরে যায়। তখন রাঘব সেখানে সিঙ্গাপ্পা নামের একটি লোককে দেখতে পায়। রাঘব কিছু সময়ের মধ্যে বুঝতে পেরে যায় যে এই লোকটি এখানকার সব বিষয়ে সব কিছু জানে। তাই রাঘব তাকে তখন লোভ দেখাচ্ছিল যে যদি সে রত্নাগিরির বিষয়ে সব কিছু বলে দেয় তাহলে তাকে একটি হীরের আংটিও দেবে। কিন্তু সিঙ্গাপ্পা ওই হীরের আংটিটা নিয়ে ওই সমুদ্রতেই ফেলে দেয়, কারণ ওই আংটিটি খুবই দামি ছিল। তাই ওই আংটিটির জন্য তাড়াতাড়ি রাঘব সমুদ্রের মধ্যে লাফ দেয়। কিন্তু রাঘব তখন জলের ভিতরে অনেক মানুষের কঙ্কাল দেখতে পায়। সে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে উপরে উঠে আসে এবং সিঙ্গাপ্পাকে এইসব কঙ্কালের বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। তখন সিঙ্গাপ্পা সমুদ্রের কিনারে অবস্থিত পাহাড়ের উপরে 4টি গ্রামের ব্যাপারে তাকে গল্প শোনাতে থাকে। সিঙ্গাপ্পা বলতে থাকে এই গ্রামগুলির পূর্বপুরুষরা খুবই বীর ছিল। এই বীরেরা খারাপ উদ্দেশ্য নিয়ে সমুদ্র দিয়ে আসা সব সমস্যার সম্মুখীন হতো, যেখানে ইংরেজরাও এসেছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই বীরেরা কোনো কাজের ছিল না। তারা নিজেদের জীবন অতিবাহিত করার জন্য এমন এমন কাজ করতে শুরু করে যেখানে সাহসের প্রয়োজন ছিল, যেখানে টাকার বদলে সমুদ্র দিয়ে আসা জাহাজের মালপত্র চুরি করা। আর এই কাজ শুধু একটি গ্রাম করতো না, 4টি গ্রামেরই প্রধানরা মিলে এই কাজ করত। সেখানে প্রথম প্রধানের নাম ছিল দেবারা, আর দ্বিতীয় প্রধানের নাম ছিল ভাইরা, তৃতীয় প্রধানের নাম ছিল রায়াম্পা, আর চতুর্থ প্রধানের নাম ছিল কুঞ্জরা। এই 4টি গ্রামেরই গ্রামবাসী অনেক সাহসী ছিল, আর তাদের গ্রাম প্রধান খুবই শক্তিশালী ছিল। এই 4টি গ্রামের লোকেদের কাছে আলাদা আলাদা যোগ্যতা ছিল। তারা এই যোগ্যতা দ্বারা তারা জাহাজের মালপত্র চুরি করত, আর তাদেরকে প্রায় কোস্টগার্ডরা থামানোর জন্য আসত। কিন্তু এখনও পর্যন্ত কোস্টগার্ডরা তাদেরকে ধরতে পারেনি, কারণ তারা খুবই কৌশলের মাধ্যমে জাহাজের মালপত্র চুরি করত। তারপর আমরা জানতে পারি এই 4টি গ্রামের মানুষই মুরগা নামের একটি ব্যক্তির জন্য কাজ করত। আসলে মুরগার বিদেশ থেকে অনেক ইললিগ্যাল মালপত্র আসত, আর তার বিনিময়ে মুরগা তাদেরকে অনেক টাকা দিত। এই জন্যই মুরগার প্রতি তারা খুবই খুশি ছিল। আর 4টি গ্রামেরই সবাই খুবই খুশিতে ছিল, কারণ মুরগা তাদের এত টাকা দিত যে তাদের অন্য কোনো কাজ করার প্রয়োজন ছিল না। তাই তারা কেবলমাত্র মুরগার জন্যই কাজ করত। এখানে আমরা জানতে পারি যে এই সব লোকেদের মধ্যে দেবারা খুবই ফেমাস ছিল, আর গ্রামের সবাই তাকে খুব সম্মানও করত। আর দেবারার একটি ছোট ছেলে ছিল, তার নাম ছিল বারা। রায়াম্পার একটি মেয়ে ছিল, আর ভাইরার ও কুঞ্জরার একটি করে ছেলে ছিল। দেবারার ফ্যামিলিতে তার স্ত্রী ছিল, সে তাকে খুবই ভালোবাসত। আর দেবারার ঠাকুমাকে দেখানো হয় সে ততক্ষণ অবধি ঘুমায় না যতক্ষণ অবধি দেবারা বাড়িতে না ফিরে আসে। আর দেবারার ছেলে বারা সবসময় তার বাবার কাছে ঘুমানোর আগে গল্প শোনে। আর দেবারা সবসময় তার ছেলেকে তার বীর পূর্বপুরুষের গল্প শোনাতো। কিন্তু তার ছেলে বারার পূর্বপুরুষের গল্প শোনার কোনো ইচ্ছে নেই। সে তার বাবা দেবারার গল্প শুনতে চায়, কারণ তার চোখে তার বাবাই সর্বশ্রেষ্ঠ। তারপর আমাদের দেখানো হয় প্রতি বছর এই 4টি গ্রাম মিলে একটি উৎসব করে, যেখানে তারা সবাই মিলে অস্ত্রের পূজা করে, আর অস্ত্র তাদের কাছে ভগবান তুল্য। আর এখানে একটি কথাও ছিল, যেখানে 4টি গ্রামের মধ্যে একটি সংগ্রাম হয়, সেখানে যে জিতে সেই অস্ত্রগুলিকে নিয়ে তার গ্রামে যায়। এই প্রথা অনেক বছর থেকে চলছিল, তাই এবছরও এই উৎসবের দিনটি আসে। সেখানে দেবারা বলে এই প্রথাটি আমাদের পূর্বপুরুষরা যোদ্ধা আর লড়াইয়ের জন্য করত, কিন্তু আমরা সকলে ভাই। আর দেবারা প্রতি বছরই অস্ত্রগুলিকে জিতে তার নিজের গ্রামে নিয়ে যায়। আর রায়াম্পা কোনো বছরই এই অস্ত্রগুলিকে জিতে নিয়ে যেতে পারেনি, আর তারাই অস্ত্রগুলিকে পুজো করার কোনো অধিকার পায়নি। তাই দেবারা চায় এই অস্ত্রগুলিকে প্রতি বছর অন্যান্য গ্রামে পুজো হোক। কিন্তু তার কথায় অনেক লোক অসম্মতি জানায়। তাদের মধ্যে বেশি অসম্মতি জানায় ভাইরা। সে বলে এই প্রথা আমাদের পূর্বপুরুষরা শুরু করেছিল, আর এই প্রথা সবসময় চলতে থাকা প্রয়োজন। এই সংগ্রামের কিছু রুল ছিল। প্রতি গ্রাম থেকে 2 জন করে লোক পার্টিসিপেট করতে পারত, আর যে লাস্ট অবধি টিকে থাকতো সে এই অস্ত্রগুলিকে নিয়ে তার নিজের গ্রামে নিয়ে যেতে পারত। আর এখানে সবাইকে মারার পর শুধু দেবারা আর ভাইরা টিকে যায়। তারা একে অপরের বিরুদ্ধে খুবই ভয়ঙ্কর যুদ্ধ করছিল।
তারা দুজনে একে অপরের উপর খুবই ভারী ছিল। কিন্তু এই লড়াই শেষে দেবারা জিতে যায়, আর সে সেই অস্ত্রগুলিকে রায়াম্পার গ্রামে পাঠিয়ে দেয়, কারণ তারাও যেন এই অস্ত্রগুলিকে পূজা করতে পারে। আসলে দেবারা সব গ্রামের বিষয়েই ভাবত। তারপর একদিন দেবারার কাছে মুরগা এসে বলে আজ তার আরও একটি জাহাজ আসবে, আর তাদেরকে মালপত্র লুট করতে হবে। কিন্তু এইবার দেবারা তার কাজ করতে বারণ করে দেয়। সে তাকে বলে কোস্ট গার্ডের নজরদারি অনেক বেড়ে গিয়েছে, আমাদেরকে কিছুদিন এই কাজ বন্ধ রাখা উচিত। যখন সব কিছু শান্ত হয়ে যাবে তখন তারা সেই মালপত্র লুট করতে শুরু করবে। কিন্তু ভাইরা তার কথায় একমত ছিল না। সে বলে যদি দেবারা নাও থাকে তবুও আমরা এই সব মালপত্র লুট করতে পারবো। কিন্তু সবাই জানতো দেবারা ছাড়া জাহাজের মালপত্র লুট করা অসম্ভব। এই কথা রায়াম্পা খুব ভালোভাবে জানতো। তাই সে দেবারার কাছে যায় এবং তাকে বলে তুমি না থাকলে সবাই ধরা পড়বে, তোমাকে যেতেই হবে। তাই রায়াম্পার কথা শুনে দেবারা তাদের সাথে জাহাজের মালপত্র চুরি করার জন্য চলে যায়। কিন্তু যখনই তারা জাহাজে পৌঁছয় সেখানে কোস্টগার্ডরা চলে আসে আর তাদের সকলকে বন্দি করে নেয়। সেখানে কোস্টগার্ডের অফিসার দেবারার চোখ খুলে দেয়। সে বলে তোমরা যেগুলো চুরি করে নিয়ে যাও সেখানে অনেক গোলা বারুদ থাকে, আর সেই বোমগুলিকে ব্যবহার করে আমাদের দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করা হচ্ছে। কিছুদিন আগেই তোমাদের গ্রামে যে একটি ছেলে মারা গেছে এই সব বোমা বারুদের জন্যেই। ওই ছেলেটির বাবাও দেবারার সাথে সমুদ্রে চুরি করত, কিন্তু যখন তার বাবা মারা যায় তখন সে পড়াশোনা করার জন্য বাইরে চলে যায়। কিন্তু বাইরেও সে সুরক্ষিত ছিল না, সেখানে তাকে কিছু লোক মেরে ফেলে। তখনই অফিসার জানতে পারে সে বাবা হতে চলেছে আর তার একটি মেয়ে হয়েছে। কিন্তু এ কথায় সে একেবারেই খুশি ছিল না। সে দেবারাকে বলতে থাকে যতদিন অবধি তোমাদের মতো শয়তান জীবিত থাকবে ততদিন অবধি আমাদের মেয়ে কিভাবে সুরক্ষিত থাকবে। এই কথা শোনার পর দেবারা একদম অবাক হয়ে যায়। সে বুঝে যায় যে এই সব কিছু খারাপ কাজ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাকি 3 গ্রামের লোকেরা তাদের উপর হামলা করে দেয় আর কোস্টগার্ডের অফিসারদের খুব খারাপভাবে মারতে শুরু করে। কিন্তু দেবারাও বুঝে যায় যে তারা খারাপ কাজ করছে, তাই সে 3 গ্রামের লোকেদেরই আটকাতে থাকে। যখন ভাইরা ওই অফিসারটিকে মারতেই যাচ্ছিল তখনই দেবারা তার গলায় একটি ছুরি ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। তারা জাহাজের সব মালপত্র নিয়ে চলে যায়, কিন্তু দেবারা সেখানেই রয়ে যায়। আর সেই অফিসারের কাছে সে প্রতিজ্ঞা করে যে আজকের পর থেকে তারা আর কোনোদিন এই জাহাজের মাল লুট করবে না, আর যদি কেউ ধরা পড়ে তাদেরকে খুব কঠিন শাস্তি দিবে। পরের দিন যখন ভাইরা সব মালপত্র মুরগাকে দিতে যায় তখন সেখানে দেবারা চলে আসে এবং তাকে বলে আজকের পর থেকে সে তার আর মালপত্র চুরি করবে না, আর যদি কেউ সেই মালপত্র চুরি করতে যায় তাদেরকেও সে ছাড়বে না। আসলে মুরগা কোনোদিনও তাদেরকে বলেনি যে এই কন্টেনারের ভিতরে কি আছে। যখন দেবারা জানতে পারে সেই কন্টেনারগুলির ভিতরে বারুদ ও বম থাকে তাই সে সেই কাজ করতে বারণ করে দেয়। আর তাদের গ্রামে যেই ছেলেটি মারা গেছে তার কারণ ছিল বোম ও বারুদ। কিন্তু এখনও অবধি ভাইরা ও কুঞ্জরা দেবারের কথায় একমত ছিল না, আর তারা দেবারার উপরে হামলা করে। কিন্তু এখানে দেবারা তাদেরকে খুবই খারাপভাবে মারছিল এবং তাদের পিঠে ছোড়ার সাহায্যে একটি চিহ্ন বানিয়ে দেয় আর বলে যদি কেউ জাহাজ থেকে মালপত্র চুরি করার চেষ্টা করে তাহলে তাদের পিঠেও সেইভাবে ছোড়ার সাহায্যে চিহ্ন বানিয়ে দেবে। তারপর সে সেই বারুদগুলিকে সেখানেই পুড়িয়ে শেষ করে দেয়। আর এখন থেকে এভাবেই দেবারা সমুদ্রের রক্ষা করতে থাকে এবং দেশেরও রক্ষা করতে থাকে। আর কেউ যখনই জাহাজ থেকে কিছু চুরি করতে যায় তাদেরকে সে কঠিন শাস্তি দেয়। তাই এখন সবাই দেবারাকে ভয় পেত, কেউ দেবারার বিরুদ্ধে যেত না। দেবারার গ্রামবাসীরা সকলেই এখন মাছ ধরার কাজ করত। কিন্তু এখনো পর্যন্ত ভাইরা দেবারার উপর রেগেছিল। সে দেবারার সাথে কোনো কিছু ভালো হতে দিতে চায় না। তাই সে একটি প্ল্যান তৈরি করে। সে তার ভাইয়ের সম্বন্ধ রায়াম্পার বোনের সাথে করে দেয়। তার বোন অন্ধ ছিল। এ কথা যখন রায়াম্পা শোনে সে খুবই খুশি হয়ে যায়। সে এ কথা দেবারাকেও বলে এবং তাকে বিয়েতে ইনভাইট করে। আর রায়াম্পার বোনের বিয়েতে দেবারা যায় এবং সে সেখানে নাচে গায়। সে খুবই মজা করে, কারণ সে রায়াম্পার বোনকে সে নিজের বোন বলেই মানত। এই বিয়েতে 4টি গ্রামেরই লোক এবং গ্রাম প্রধান উপস্থিত ছিল। কিন্তু কিছু লোক এখনও অবধি দেবারার উপর রেগেছিল। তাদের মধ্যে প্রধান ছিল ভাইরা আর কুঞ্জরা। কিন্তু ভাইরা এখানে দেবারাকে বলছিল যতদিন তুমি আছো ততদিন আমরা তোমার সাথে আছি। এখানে সে তার সাথে বন্ধুত্ব করতে চাইছিল আর কথায় কথায় তাকে 3 পাত্র মদও খাইয়ে দেয়। সে সম্পূর্ণভাবে নেশাগ্রস্ত হয়। তখনই রায়াপ্পা জানতে পারে ভাইরা আর কুঞ্জরের লোক দেবারাকে মারার প্ল্যান করেছে। তাই রায়াপ্পা তাড়াতাড়ি ভাইরার সাথে কথা বলতে যায়
আর তাদের প্ল্যানিংয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। তারপর সে বলে, আজকের রাতে হয়তো দেবারা মারা যাবে, না হলে তোর বোন মরবে। তোকে একজনকে চুজ করতে হবে। তুই যদি তোর বোনকে বাঁচাতে চাস তাহলে দেবারাকে বলে দে আজ রাতে জাহাজে চুরি হবে, আর তাকে সেখানে পাঠিয়ে দিতে। আর রায়াপ্পা তাকে সেখানে পাঠিয়ে দেয়, কারণ সে তার বোনকে বাঁচাতে চেয়েছিল। সে দেবারাকে বলে আজ রাত জাহাজে চুরি হবে, তাই সে তাড়াতাড়ি সেখানে চলে যায়। কিন্তু সেখানে তো অনেক লোক আগে থেকেই দেবারার জন্য অপেক্ষা করছিল, আর তারা খুবই ভয়ানক ছিল। তারা দেবারার উপর হামলা করে, কিন্তু দেবারা তাদেরকে এক এক করে মেরে ফেলে। সকালে যখন সবাই সমুদ্রের কিনারে পৌঁছয়, তারা দেখে সেখানে অনেক লোকের মৃতদেহ পড়ে আছে, আর সেখানে কিছু কথা লেখা ছিল। সেগুলি দেবারা লিখেছিল। সেখানে লেখা ছিল সে বুঝে গেছে যে এই গ্রামে থেকে সেই সমুদ্রের রক্ষা করতে পারবে না, তাই সে সেখান থেকে দূরে যাচ্ছে। কিন্তু যখনই সমুদ্রের জাহাজ থেকে কিছু চুরি করার চেষ্টা করবে, সে আবার ফিরে আসবে। তারপর আমাদের 12 বছর পরের গল্প দেখানো হয়। জানা যায় এই 12 বছরের মধ্যে এখানে একবারও চুরি হয়নি, যেখানে আমরা জানতে পারি এই গ্রামবাসীরা দেবারাকে খুবই ভয় পেত। তারপর আমাদের দেবারার ছেলে বারাকে দেখানো হয়, যে হুবাহু দেবারার মতো দেখতে ছিল। বারা কেবলমাত্র তার বাবার মতো দেখতেই, কিন্তু তার মধ্যে তার বাবার কোনো শক্তি ছিল না, আর সে কাউকে মারতে ও পিটতেও পারে না, আর সে খুবই ভীতু ছিল। আর তার মধ্যে তার বাবার জন্য অনেক রাগ ছিল। কিন্তু দেবারার ঠাকুমা ও তার মা দেবারার জন্য সবসময় অপেক্ষা করতে থাকত। কিন্তু বারা তাদেরকে বলে ওই লোকটি নিজের ইচ্ছেতেই আমাদের ছেড়ে চলে গেছে, সে এখানে কেন ফিরে আসবে। তারপর আমরা থাঙ্গাম নামে একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল রায়াম্পার মেয়ে। আর থাঙ্গামের অনেক বড় বড় স্বপ্ন ছিল। আসলে তার দেবারাকে পছন্দ ছিল, আর তার এরকমই একজনকে চাই যে খুব সাহসী হবে। তারপর আমাদের ভাইরাকে দেখানো হয়, যে এখন একটু বুড়ো হয়ে গিয়েছিল। ওই রাতের কথা বলা হয়। সেই রাতে সেখানে ভাইরা ও রায়াম্পার মধ্যে কেউই দেবারাকে মারতে যায়নি। সেখানে চতুর্থ গ্রামের প্রধান কুঞ্জরা দেবারাকে মারতে গিয়েছিল, এবং সে সেখানে মারা গিয়েছে। আর এখন ভাইরার ছেলেও বড় হয়ে গেছে, এবং সেও এখন দেবারাকে মারতে চায়। কিন্তু দেবারাকে তো 12 বছর থেকে কেউই দেখেনি। তারপর বারা দেখতে পায় যে গ্রামের অনেক লোকের একটি অসুখ হয়েছে। গ্রামবাসীদের মনে হয় যে তারা অনেক বছর থেকে ওই অস্ত্রের পুজো করে না, তাই এই মহামারী হচ্ছে। আর তারা যদি এখন এই অস্ত্রের পুজো করে তাহলে তারা এটা থেকে মুক্তি পাবে। তাই বারা তাড়াতাড়ি রায়াম্পার কাছে যায় এবং বলে, যদি আমরা ভাইরার কাছে অনুরোধ করে বলি এবছর আমরা অস্ত্রের পুজো করতে চাই, তাহলে কি ভাইরা রাজি হবে? এরপর রায়াম্পা তাকে বলে সে কি যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, কিন্তু বারা সোজা বারণ করে দেয়। সে বলে সে তো যুদ্ধের বিষয়েও ভাবতেও পারে না, সে তো শুধু ভাইরার কাছে অনুরোধ করতে চায়। এইসব কথা থাঙ্গাম অনেক দূরে থেকে শুনে নেয়। সে বুঝে যায় যে দেবরের ছেলে বারা তো এরকমই, তার মধ্যে কোনো সাহস নেই। তারপর বারা তাড়াতাড়ি ভাইরার কাছে যায় এবং তাকে অনুরোধ করে এবছর তাদের গ্রামে মহামারীর প্রকোপ রয়েছে, তাই এবছর তারা অস্ত্রের পুজো করতে চায়। কিন্তু ভাইরা তার কোনো কথা শুনে না। ভাইরা বারাকে আবার উল্টোপাল্টা কথা বলছিল। সে বলছিল হয়তো তোমাদের গ্রামে কোনো পুরুষ মানুষই বেঁচে নেই, ভালো হবে তুমি সমুদ্রের কিনারে গিয়ে চিৎকার করে বলো যে আমাদের গ্রামে কোনো পুরুষ মানুষ বেঁচে নেই। তাই দেবারা মানে বাবা তুমি চলে আসো। প্রতি বছরের মতো এবারও ভাইরার গ্রামে অস্ত্রের পুজো হয়। এখন আর কোনো যুদ্ধ হয় না, কারণ যুদ্ধে পার্টিসিপেট করার মতো কোনো লোক নেই। তারপর বারা চিৎকার করে বলে যদি পুজো হয়ে গিয়ে থাকে তাহলে মহিলা এবং বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দাও, কারণ এইবার বারা যুদ্ধে পার্টিসিপেট করবে। শুরুতে তো বারা মার খাচ্ছিল, সবার মনে হচ্ছিল যে বারা হয়তো আর বাঁচবে না। তার কিছুক্ষণ পরেই বারা প্রচণ্ড রেগে যায় এবং ওই লোকগুলিকে খুব খারাপভাবে মারতে শুরু করে। তারপরে জানা যায় বারার এত সাহস কোথা থেকে এসেছে। আসলে সে জলের মধ্যে অনেক মদ মিশিয়ে দেয়, আর সেই মদ খেয়ে সবাই নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে বারা সবাইকে মেরে যুদ্ধটি জিতে অস্ত্রগুলিকে নিজের গ্রামে নিয়ে যায়। পরের দিন এই কথা সবাই জানতে পেরে যায়। ভাইরা রায়াম্পাকে বলে যে বারা এটি একদম ভালো কাজ করেনি, আমরা তাকে মেরে ফেলবো। রায়াম্পা ভাইরাকে বলে তোমরা কেবল যুদ্ধই দেখেছো, কিন্তু আমি বারার চোখে দেবারাকে দেখেছি। তারা যদি শুধু নেশাগ্রস্তই থাকতো তাহলে তাদের নেশা এখন পর্যন্ত চলে যেত, কিন্তু তাদের এত মার পড়েছে যে এখনো উঠতেই পারেনি। দেবারাই যথেষ্ট, তাই তোমরা বারাকে আর উত্তেজিত করো না। ভাইরা এখানে রায়াম্পার কথা মেনে নেয় আর নিজের কাজে চলে যায়। সে তার ছেলেদের খুবই ভালোভাবে ট্রেনিং দিচ্ছিল। তারা জলের ভিতর 9 মিনিট পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারত। তাই পরের দিন তারা মুরগাকে তাদের কাছে ডাকে
এবং মুর্গাকে বলে এর পরের বারের মালপত্র চুরি আমরা করব। কিন্তু মুর্গা তাদেরকে বলে সে কোনো রিস্ক নেবে না। যতদিন পর্যন্ত দেবরার লাশ নিজের চোখে দেখছে ততদিন পর্যন্ত সে কোনো চুরি করবে না। তারপর আমরা দেখতে পাই দেবরার ঠাকুমার শরীর খুবই অসুস্থ হয়ে যায়, কারণ সে অনেক লোকের মুখে শুনেছে যে দেবরা আর বেঁচে নেই। আর ঠাকুমা ততক্ষণ ভালো হবে না যতক্ষণ না দেবরা নিজে তার চোখের সামনে এসে দেখা দেয়। এই কথাটি ভাইরাও খুব ভালোভাবে জেনে যায়, তাই সে দেবরার ঠাকুমার ঘরের সামনে পাহারা দিতে শুরু করে। কিন্তু একদিন দেবরা ঠাকুমার সাথে দেখা করার জন্য চলে আসে। ঠাকুমা তাকে দেখে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। তারপর ভাইরার লোক দেবরার পিছু করতে শুরু করে, কিন্তু দেবরাকে তারা ধরতে পারে না, সে সেখান থেকে পালিয়ে যায়। তখন ভাইরা একটি কথা বুঝতে পারে যে হয়তো দেবরা এখন আর অতটা শক্তিশালী নেই। যদি সে শক্তিশালী থাকতো সে তাদের সাথে যুদ্ধ করত, এভাবে পালাতো না। আর এখন সে বৃদ্ধ হয়ে গেছে, আর এই কথা সে মুর্গাকে জানায়। তারপর মুর্গা তাদেরকে বলে পরের শনিবারে আমরা জাহাজ থেকে মালপত্র চুরি করব। পরের দিনে আমাদের দেখানো হয় যে বারার একটি বোনও রয়েছে, আর ভাইরার লোকেরা তাকে বিরক্ত করছিল আর উল্টাপাল্টা কথা বলছিল। তারা বলতে থাকে দেবরা যদি মারা যায় তাহলে তারা তাকে খুবই কষ্ট দিবে। এই কথা যখন বারা জানতে পারে সে তখনই ভাইরার লোকেদের কাছে যায়, কিন্তু তারা ভাবছিল বারা তাদেরকে কিছুই করতে পারবে না। কিন্তু সে বোনের জন্য তাদেরকে এত খারাপভাবে মারছিল যে তারা কল্পনাও করতে পারেনি। কিন্তু পরের দিন সকালে আরও একটি শকিং নিউজ আসে যে কাল রাতে বারা যাদেরকে মেরেছিল তাদের মধ্যে একজন মারা গেছে, আর তারা ছিল ভাইরার লোক। তাই বারা ভয়ে ভয়ে ভাইরার কাছে যায় আর ভাবতে থাকে হয়তো সে তাকে মেরে ফেলবে। বারা ভাইরাকে বলতে থাকে যে সে তো লড়াইয়ের একদম বিরোধী, সে সেদিন রাতে মদ খেয়ে ফেলেছিল, এই কারণে ভুলবশত সে সেই লোকটিকে মেরে ফেলেছে। আর বলে আমরা তো সবাই ভাইয়ের মতো। এটা শোনার পর ভাইরা বারাকে বলে আমরা যদি সবাই একই হই তাহলে কালকে রাতে আমরা জাহাজে চুরি করতে যাব, তোমাকেও যেতে হবে। সে কথায় বারাকে রাজি হতে হয়। আর জানা যায় আগের দিন রাতে যেই লোকটি মারা গেছে তাকে বারা নয় ভাইরা মেরেছে। তারপর আমাদের দেখানো হয় পরের দিন রাতে সবাই জাহাজে চুরি করার জন্য পৌঁছে যায়। সেখানে বারাও উপস্থিত ছিল, আর সে খুবই ভয় পাচ্ছিল, কারণ সবাই ভালোভাবেই জানে যে কিছুক্ষণের মধ্যে দেবরাও এখানে চলে আসবে। আর সবাই চুরি করার জন্য পৌঁছে যায়, আর তারা সেখানে কোস্ট গার্ডদের নজর উপেক্ষা করে চুরি করে নেয়। অন্যদিকে বারার মা দৌড়তে দৌড়তে সিঙ্গাপ্পার কাছে যায়। সে তাকে বলে আজ রাতে বারা সমুদ্রে চুরি করতে গেছে, সেখানে দেবরা তাকে মেরে ফেলবে। কিন্তু এখানে সিঙ্গাপ্পা তাকে একটি রহস্য বলতে থাকে। সে তাকে বলে যাকে তোমরা 12 বছর ধরে বারা ভাবছিলে সেই আসল দেবরা, কারণ দেবরা তো 12 বছর আগেই মারা গেছে। কিন্তু তখন থেকে বারা একটি মন গড়া গল্প বানিয়েছিল যাতে কেউই দেবরার ভয় ভুলে যেতে না পারে, আর সমুদ্রে যাতে কেউ না যায়। আর তার বানানো গল্প সফল হয়েছে। সবাই সেই সমুদ্রে যেতে ভয় পায়, কারণ দেবরার আতঙ্ক সবার মনে গেঁথে আছে। তাই তোমার বারাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমার তাদের কথা চিন্তা করা উচিত যারা বারার সাথে সমুদ্রে চুরি করতে গেছে। তারপর যখন সব লুটেরা সব জিনিসপত্র নিয়ে ফিরছিল তখন একটি শার্ক সেখানে এসে পড়ে, আর সবাই সেই শার্কটির উপর ফায়ারিং করতে শুরু করে। কিন্তু তার কিছুক্ষণ পরেই বারা সব লোকগুলিকে জলের নিচে নিয়ে যায় এবং তাদেরকে খুব খারাপভাবে মারতে থাকে। তার বাবা দেবরা যেমন করে পিঠে একটি চিহ্ন করে তাদেরকে মারত, ঠিক সেভাবেই সে তাদেরকে মেরে জাহাজের মৃতদেহের স্তূপ বানিয়ে দেয়। বারা যখন এই সব মৃতদেহগুলিকে নিয়ে সমুদ্র থেকে বাইরে আসে আমরা জানতে পারি যে সিঙ্গাপ্পা আগে থেকেই সব কিছু জানে, আর বারা নিজের পিঠেও ওই একই চিহ্ন বানিয়ে নিয়েছিল, কারণ সেও তো তাদের সাথে সেই সমুদ্রে চুরি করতে গিয়েছিল। আর সিঙ্গাপ্পা এভাবেই ওই অফিসারটিকে গল্প শোনাচ্ছিল। কিন্তু অফিসারটির মনে একটি সন্দেহ ছিল, যেমন আমার আর তোমাদের মনে আসছে। সেটা হলো সেই বাহুবলীর মতো মানুষটিকে দেবরাকে সেই রাতে কে মেরেছিল? সেই রাতে তো সে সবাইকেই মেরে ফেলেছিল, তাহলে তাকে কে মেরেছে? তখন শেষে আমাদেরকে দেখানো হয় বারা তার বাবাকে মেরে ফেলেছে। আর এই সাসপেন্সের সাথে মুভিটি এখানেই শেষ হয় যে বারা দেবরাকে কেন মারে। তো বন্ধুরা, যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।